পাখি ওনার দিকে ফিরে ওনার নাকের উপর শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। নফ আওয়াজ শব্দ করে উঠল। পাখি গাল ভর্তি হাসল। পরবর্তীতে নফের ব্যথা জায়গায় একটা চুমু খেল। ওনার হাত দুটো তার গালের মাঝে রাখলো, বলল, আপনি জানেন আপনি কি? আমার স্বপ্নের পুরুষ আপনি। এই জন্য বুঝি এতকাল বিরহের আগুনে পুড়িয়েছিস, চুমুর অভাবে ঠোঁট ফাটিয়েছিস। পাখির মাথায় হাত, কাকে কি বলছে বোঝাচ্ছে। মরে গেলেও যেন ওনার চুমু লাগবে। কি লোকটি পাপা, চুমু করে একটা। পাখি গাল ফুলি বলল, বেশ হয়েছে। কত বড় সাহস! আমার বর কিনা আমার সামনে বসে অন্য এক নারীকে কোলে তোলে। সেই হিসেবে আপনার তো ঠ্যাং ভেঙে দেওয়া উচিত ছিল। তাই না? পাখি মাথা ছাকালো। যখন নীরবতায় কাটলো সাহসা করে বাতাস বইছে, অজানা গন্তব্যে ছুটে চলছে। পাখি নওয়াফের মুখটার দিকে গভীর চোখে তাকায়। হঠাৎ সে নওয়াফের সমগ্র মুখে চুমুতে ভরিয়ে দেয়। এরপরে চওড়া বুকের ভেতর লেপ্টে থেকে বলে, প্রিয় স্বামী যান, আমি আপনার চায়ের কাপের উষ্ণ চুমুক হতে চাই। নওয়াফ ধূসর রঙের মণিজোড়া ওর মুখে স্থির করে এক মুছো হেসে চিকিৎস করল। আর কিছু হতে চান না? পাখি সামান্য লজ্জা পেল। লোকটা হো হো করে গা কাঁপিয়ে হাসে। ওকে বুকের সঙ্গে আর শক্ত করে আলিঙ্গন করে বলে, আমি তো আপনাকে গোটা শতেক বাচ্চার মা বানাতে চাই। বলে এই লোকটা হো হো করে আবারও হাসলো। পাখি লোকটার গায়ে ছোট ছোট থাপ্পড় মারে। অসভ্য লোক! বলেই পাখি হঠাৎ আহ করে শব্দ করে উঠল। নফ অস্থির হয়ে ব্যাকুল হলো। উৎকণ্ঠা আর কাতর মুখটা নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কলিজা? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। ওনার অস্থিরতা দেখে পাখি হো করে হাসতে থাকে। হাসতে হাসতে সে তার পেটের দিকে ইশারা করলো। আপনার ছানাপানারা আমাকে লাথি মারছে, কি পরিমাণ দুষ্টু দেখেছেন? নব দুঃখ প্রকাশ করলো। সে পাখির পেটের কাছে কান পাতলো, চোখ রাঙিয়ে বলল, এই যে শুনছেন মিস্টার জুনিয়র, খবরদার আমার বউকে জ্বালাবেন না, ব্যথা দিবেন না। আপনি জানেন না আপনার আম্মি জান, আপনার পাপা জানের কলিজা, তাকে কষ্ট দিলে তো আপনার পাপাও কষ্ট পাবে। চলুন একটা ডিল করি। আপনি এখন থেকে শান্ত থাকবেন, যত জ্বালাবেন জন্মের পর থেকে, ঠিক আছে? আমি তখন ম্যানেজ করে নিব। বলে লোকটা পাখির দিকে চেয়ে স্মিত হাসল। পাখি ওনার চুল খামচে ধরে মাথাটা সরিয়ে ফেললো। নব বলে, জুনিয়রের সঙ্গে কথা হয়েছে, সে বলেছে এখন থেকে ভদ্র হয়ে চলবে, আর জ্বালাবে না। লোকটা কথা শুনে পাখি চুপচিপে হাসে। দিনগুলো সুন্দর মতন অতিক্রম হচ্ছে। এরই মধ্যে 9টা মাস কেটে গেল। পাখি নড়াচড়া করতে পারে না। বিছানা থেকে উঠতে হলেও তাকে অন্যের সাহায্য নিতে হয়। ছোট পেটটা ফুলে ভীষণ বড় হয়েছে। মনে হচ্ছে ভিতরে 4-5টা প্রাণ আছে। এরই মধ্যে নফ একবার আলট্রাসোনোগ্রাফি করেছিল। তখন 3টা বাচ্চা ধরা পড়েছে, 3টাই ছেলে। নিখিল শুনে তো তার মাথায় হাত। সে মুখটাকে সিরিয়াস করে বলে, হায় সর্বনাশ! ভাই, মানুষ একটা ডাউনলোড দিতে পারে না, আর তুই সেখানে তিনটে একসঙ্গে পয়দা করে বসে আছিস। এত রোমান্টিক হতে কে বলেছে? শুধু শুধু আমার বোনটার কষ্ট বাড়লো। নব খাড় বাঁকিয়ে বলেছিল, কারণ আমি বাকি সবার মতন নই, আলাদা। এত বছর এমনিতে ধৈর্যও ধরিনি রে বেটা। বছর বছর হালি হালি আন্ডা বাচ্চা পয়দা করব বলেই ধৈর্য ধারণ করেছি। ভালো করে আলটা করে দেখিস, 3টার জায়গায় যেন আবার এক হালি না হয়। কে জানতো নিখিলের কথাটা মিলে যাবে। তবে নিখিলের কথা শুনে নব ভীষণ হেসেছিল। বলেছিল, 1 হালি হোক আর 2 হালি হোক, সন্তান আমার। টেনশন দেখছি তোর। নিখিল হেসে ফিফি করে আওড়াচ্ছিল। কষ্ট তো হবেই, বোনটা যে আমার। আজ শুক্রবার ছিল। নব একটু রেস্টুরেন্টে গেল। পাখি তখন ট্রিহোমে ছিল। সে আজ ভারী পেঁচা নিয়ে রান্না করতে গেল। অনেক দিন যাবৎ রান্না করা হয় না। নব তাকে রান্না করতে দেয় না, নব নিজেই রান্না করে। এরপরে পাখিকে খাইয়ে দিবে, পাখির কাপড় সে ধুয়ে দিবে, গোসল করিয়ে দিবে, মাথা আঁচড়ে দিবে, আরও কত কি ঘরে বসে বসে পাগলামি করবে। আবার সারা রাত পাখির সাথে রাত জেগেও থাকবে। রাতে মেয়েটা ঘুমাতে পারে না, এপাশ ওপাশ করে। ভরা মাসছে পড়েছে পেটের ভিতর, 3টি প্রাণ নিয়ে ঘুমানো তো যায় না। ঘুমায় ফজরের পর। নব তখন রেস্টুরেন্টে থেকে ট্রি হোমে ফিরেছে। পাখির জন্য কাঁচা জলপাই আর চালতা এনেছে। মেয়েটা ভীষণ টক খেতে পছন্দ করে, ভাত তেমন খেতে পারে না। সে বেডরুমে ঢুকে ওকে খুঁজল, কোথাও পেল না। মেয়েটাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখলো ঘেমে চেপে মেয়েটা অস্থির, কোমর ধরে রান্না করে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে রান্না করছে। নফ ওকে পেছন থেকে ছো মেরে কোলে তুলে নিল। পাখি প্রথমে ভয় পেল,
পরে নওয়াফকে দেখে শান্ত হলো। নওয়াফ ওকে খাটে এনে বালিশ পেছনে দিয়ে ওকে বসিয়ে দিল। ওর সামনে বেশ সিরিয়াস হয়ে বসলো। সবার প্রথমে ওর ঘমার্ত মুখটা নিজের শার্টের কোনা দিয়ে মুছে দিল। এরপর গলার স্বর উঁচু করে নীরা আর সাবিহাকে ডাকলো। পাখি সামনে ভয় পেল। লোকটাকে সহজে রাগ করতে দেখা যায় না। আজ রাগ করছে কেন? পাখি নওয়াফকে অনুরোধ করে বলল, ওদের বকবেন না প্লিজ, ওরা আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি, আমি নিজের ইচ্ছেতেই ঢুকেছি। নওয়াফ পাখির কপালে সামান্য একটা টোকা বসালো। পাখি আপনি অসুস্থ বলে আপনাকে তেমন কিছু বলছি না, নতুবা চর মেরে দাঁত ফেলে দিতাম। এমন বাল পাকনামি আপনাকে কে করতে বলেছে? কিছু বললো না। আপু রাধির মতন মাথাটা নিচু করে নিল। নীরা আর সাবিয়া ততক্ষণে নওয়াফের বেডরুমের সামনে এসে দাঁড়িয়েছে। নওয়াফ ওদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোরা থাকতে আমার বউ রান্নাঘরে ঢুকলো কিভাবে? নীরা ভীত সন্তুষ্ট মুখটা নিয়ে বলে, ভাইয়া আপুরে আমি বারবার কইছি রান্নাঘরে ঢুইকেন না। ভাইয়া আপনারা রান্নাঘরে দেখলে মন্দ কইব, তিনি আমার কোনো কথা শুনলেনও নাই, আপনার পছন্দের খাবার বানাতে গেলেন ওই। নওয়াফ পাখিকে একবার চোখ রাঙে নীরার উদ্দেশ্যেই বলে, এখন থেকে শুনে রাখ, আমার বউ যদি আরেকবার রান্নাঘরের আশেপাশেও যায়, সোজা আমাকে কল করবি। আর নয়তো দুটোর একটারও চাকরি থাকবে না। দুটোকে থালা প্লেট নিয়ে রাস্তার পাশে বসিয়ে দেব। সাবিয়া আর নীরা মিটিমিটি হেসে ঠিক আছে বলে মাথা ঝাঁকালো। তারা জানে তাদের ভাইজান মুখে বের করে দিবে বলেও কখনো অমন করবে না, কারণ নওয়াফ তাদেরকে বোনের মতন ভালোবাসা শ্রদ্ধা করে। তারা যে কাজের লোক তেমন আচরণ কখনো করে না। এখন তোরা যা, দেখ চুলে কি বসিয়েছে, দেখে আয়। দুজনে চলে গেল। নওয়াফ ওদের পদচিহ্ন থেকে দৃষ্টি সরিয়ে পাখির দিকে আনে। আর আপনি কখনো পাকনামি করবেন না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। পাখি গাল ফুলিয়ে অভিমান করে বলে, সারা দিন শুধু ধমক মারে, একটু ভালোবাসে না। ওর অভিমান দেখে নওয়াফের রাগ জলের মতন শান্ত হয়ে গেল। ওর হাত পায়ের আঙুল টেনে দিতে দিতে বলে, যে শাসন করে সে মন থেকে যত্ন করে, আর ভালোবাসি বলেই তো শাসন করছি, নতুবা চট দিয়ে এতক্ষণ গাল ফাটিয়ে দিতাম। পাখি চোখ বড় বড় করে ভাবে কত বড় সাহস, কথায় কথায় তাকে চরের কথা বলে ভয় দেখায়। সে কি তার চরকে ভয় পায় নাকি? আশ্চর্য। আজ পাখি বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছে। পাখি ঘুমাতে নওয়াফ ওর পায়ের নিচে দুটো বালিশ দিয়ে দিল যাতে আরাম লাগে। ওর মাথায় এক মুঠো তেলও দিল যাতে মাথা ঠান্ডা থাকে। শেষে ওর গায়ে একটা পাতলা কাঁথা টেনে দিয়ে সে নীরাকে বলল 1 কাপ কফি দিতে, এখন একটু কাজে বসবেন তিনি। ল্যাপটপ খুলে বসলো। এরই মধ্যে নীরা কফি দিয়ে গেল। বেশ অনেক রাত পর্যন্ত কাজ করলো। তখন ফজরের আজান পড়েছে। নওয়াফ নামাজ পড়ে সবে উঠে বসলো। তখন দেখলো পাখি কেমন করে যেন উঠে বসলো। তলপেটে চেপে ধরে কাতরাচ্ছে, চিনচিন ব্যথায় তার কোমর ধরে যাচ্ছে। নওয়াফ জায়নামাজ থেকে উঠে জলদি পাখির কাছে গেল। ওর সম্মুখে বসে কাতর মণিজোড়া নিয়ে ওর কাছে জানতে চাইল, কলিজা কি হয়েছে, এমন করছিস কেন? ডেলিভারি পেইন উঠেছে? পাখি নওয়াফের প্রশ্নের জবাব দেয় না। তার চোখ মুখ ব্যথায় কুঁচকে যাচ্ছে। নওয়াফ পাখির পেছন বসলো। তার বুকের সঙ্গে মেয়েটার পিঠটা ঠেকিয়ে রেখেছে যাতে ওর কষ্ট কম লাগে। সে পাখিকে সান্ত্বনা দেয়। একটুখানি সহ্য কর কলিজা, শুধু একটুখানি, আমি আছি তো, তোর কিচ্ছু হবে না। এই নওয়াফ তালুকদার থাকতে কোনো কষ্ট তোকে ছুতে পারবে না। পাখির কানে সেসব ছুকলো না। সে পেট ধরে ঠোঁট ফুলিয়ে কেঁদে যাচ্ছে। সেই চোখের জল আর ওর যন্ত্রণা কাতর মুখটা দেখে নওয়াফের সহ্য হলো না। তার দু চোখ নোনা জল গড়াচ্ছে। নীরা আর সাবিয়াকে ডাকলো সে। ওরা খুব ভোরেই উঠে, আজও উঠেছে। নওয়াফের ডাক শুনে ভেতরে আসে। নওয়াফ দ্রুত ওদের আদেশ দিল, এক্ষুনি রমিজকে পাশের রুম থেকে ডেকে আন, ফোন করে অ্যাম্বুলেন্স খবর দিতে বল। আর হ্যাঁ, নিখিল আর নোভাকে ফোন করে ট্রি হোমে আসতে বল। সব দ্রুত কর, হাতে সময় নেই। তোদের আপার ডেলিভারি পেইন উঠেছে। নীরা গেল পা চালিয়ে রমিজকে ডাকতে, আর সাবিহা গেল নিখিল আর নোভাকে ফোন করতে। অ্যাম্বুলেন্স আসতে সময় নিচ্ছে। এদিকে পাখির অবস্থা খুব বেশি ভালো না, ব্যথা ক্রমে বাড়তেই আছে। ওর কষ্ট দেখে পাখির চেয়ে নওয়াফের কষ্ট বেশি। ততক্ষণে নিখিল, নোভা ওরা সবাই ট্রি হোমে আসলো। এমনকি নওয়াফের দাদু লতিফা বেগম আর ফাতিহা নূরও এসেছে। পাখির কাপড় ব্লাডে নষ্ট হয়ে গেছে। তারা গেল কাপড় চেঞ্জ করতে। পাখি কাউকে সামনে এগোতে দিচ্ছে না। নওয়াফ বলল, তোমরা যাও, আমি করে নিব। কাপড় নওয়াফই চেঞ্জ করেছে। এরই মধ্যে অ্যাম্বুলেন্স এসে পড়লো। পাখিকে কোলে করে নওয়াফ অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে নিল। ওর শিওরে নিজেও বসে পড়লো। হসপিটালে
যেতে বেশি সময় লাগেনি। হসপিটালে যাওয়ার সব পর চেক আপ করে ডাক্তার জানালো সব কিছু নর্মাল আছে, ডেলিভারি নর্মালি হবে। নভের এইদিকে ভয়ে শরীর রীতিমতন কাঁপছে। সে ডাক্তারের সঙ্গে কথা বলে জানালো সে তার স্ত্রীর সঙ্গে ভেতরেই থাকতে চায়, এতে তার স্ত্রী সাহস পাবে। যেহেতু নওয়াফ একজন ফেমাস পারসন, তাই সকলেই কম বেশি তাকে চেনে। ডাক্তার ও মুখের উপর না করলো না, ক্ষমতাশীল লোক যে না বলবে কি করে। দুজন লেডিস ডাক্তার গেল নর্মাল ডেলিভারি করতে। নওয়াফ পাখির মাথার কাছে চেয়ারে বসে পাখির হাতে শক্ত করে ধরল। ভয় নেই বউ, আমি আছি তো। সব সৃষ্টিকর্তার রহমতে ভালো ভালোই কেটে যাবে। তুই শুধু একটু আমার সঙ্গে কথা বল। বলেই লোকটা ওর দু চোখের পাতায় ছুঁয়ে দিল। পাখি এক পলক ছলছল চোখে নওয়াফের মুখটা শেষবারের মতন দেখল। এরপরে সে দু চোখের পাতা বন্ধ করে নিল। জ্ঞান হারিয়েছে সে, এখনো চোখের পাপড়ি ভেজা, গাল গড়িয়ে অশ্রু ঝরছে। পাখিকে চোখ বন্ধ করতে দেখে নওয়াফের বুকটা ছাদ করে উঠল। সে চিৎকার করে ডাক্তারকে ডাকলো, বলল আমার বাচ্চা লাগবে না ডাক্তার, আগে আমার বউকে ঠিক করুন, তার চিকিৎসা করুন। সে বাঁচলেই আমার সব পাওয়া হবে। বলতে বলতে লোকটার দু চোখ ভেজে উঠল। তিনি কেঁদে ফেললেন। লোকটার পাগলামি দেখে ডাক্তার হেসে ফেলল। যার হুঙ্কার রাজপথ কাঁপে আছে নাকি, বউ হারানোর ভয় কাঁদছে। তারা নওয়াফকে শান্ত ও আশ্বস্ত করল। মিস্টার নওয়াব তালুকদার, অস্থির হবেন না, আপনার বউ ঠিক আছে, শুধু একটু চেতনা হারিয়েছে, কিছুক্ষণ পর আবার ফিরে পাবে। ও কথাটা বলে ডাক্তার শেষ করতেও পারেনি, তারই মধ্যে বাচ্চাদের কান্নার শব্দ শোনা গেল। ওই কান্না শুনে নওয়াফের মরুভূমির মতো তৃষ্ণার্ত বুকটা হঠাৎ শান্ত হয়ে গেল, চোখে জল থেমে গেল। ডাক্তার দুজন হাসতে লাগলো। দুজন ডক্টরের দু হাত ভর্তি বাচ্চা। তারা নওয়াফকে হাস্যজল মুখটা নিয়ে বলল, অভিনন্দন মিস্টার নওয়াব তালুকদার, আপনার 4 জন রাজপুত্র হয়েছে। পাখির চেতনা ফিরেছে, সে এখন পুরোপুরি সুস্থ। নিখিল আর নোভার দুকল ভর্তি বাচ্চা, খুশিতে তাদের মুখ থেকে যেন হাসি সরছে না। নাও বাচ্চাদের একবার কোলে নিয়েছিল, কি সুন্দর দেখতে হয়েছে, তুলতুলে শরীর। নিখিল তো দুটোকে কোলে নিয়েই বলেই ফেল, ভাই এই দুটো আমার, পারলে তুই আরো 1 খালি ডাউনলোড করে নিস, আপাতত এই দুটো দিচ্ছি না। নওয়াফ আজ আর তর্কে গেল না। তার সবচেয়ে খুশির দিন যে আজ। আজ তার আব্বু মেজবান তালুকদারকে খুব করে মনে পড়ল। সে বুক ফুলিয়ে বলেছিল সে একজন বেস্ট বাবা হবে ইনশাআল্লাহ, সে চেষ্টা করবে। পাখির মাথার কাছে নওয়াফ বসা। পাখি পিটপিট করে নওয়াফের দিকে চাইল। নওয়াফের হাস্যজ্জ্বল মুখটা তার চোখে পড়ল। নওয়াফ পাখির দিকে চেয়ে সামান্য হাসতে চেষ্টা করলো। ওর উচ্ছের উপর একটা চুমুকে সুদ হলো। অভিনন্দন আমার রাজপুত্রদের। জননী বলুন আপনার আজ কি চাই? নিখিল হাসতে ফোরন কেটে বলল, বল বল, আরো 1 খালি বাচ্চার মা হতে চাই। আমি শিওর এই কথা শুনলে এই বেটা নওয়াব সাথে সাথে বাচ্চা পয়দা করার অভিযানে নেমে পড়বে। নওয়াফ নিখিলের দিকে তার পায়ের জুতা খুলে ছুঁড়ে মারল। শালা গেলি এখান থেকে। নিখিল হো হো করে হাসে। একটা বাচ্চা মুক্তির হাতে দিয়ে আরেকটি সে হাতে নিয়ে চুমু খায়। বাচ্চাটির গাল চিনে বলে, দেখেছিস বেটা, তোর পাপা তোদের থেকে তোদের আম্মিজানকে বেশি ভালোবাসে। তোরা যে পৃথিবীতে এসেছিস তাতে যেন সে বিরক্ত বোধ অনুভব করছে। বউকে যে চুমু খেতে পারছে না, একবার কোলেও নেয়নি। নওয়াফ উঠে এলো নিখিলের সামনে গিয়ে শোনাচ্ছিয়ে বলে, আমার বাচ্চাকে পাম দেওয়া হচ্ছে, জায়গা মতন এমন মার দিব না 7 দিন পর্যন্ত বউয়ের সামনে মুখ দেখাতে পারবি না। বলেই নিখিলের হাত থেকে বাচ্চা নিয়ে পাখির পাশে শুয়ে দিল। নিখিল হতভম্ব হয়ে গেল। আপনি তার হাত চলে গেল গোপন জায়গায়। এই ছেলেটাকে মোটেও বিশ্বাস নেই। যখন তখন মার দিতেও পারে। সে তার আগেই ভাগলো। হসপিটালে 2 দিন থেকে আজ পাখিকে ট্রি হোমে আনা হয়েছে। ট্রি হোম থেকে মুক্তি আর নোভা যাচ্ছেই না। পাখির বাচ্চা পাখির, অথচ মা যেন তারা দুজন হয়ে উঠেছে। বাচ্চা ডাইপার চেঞ্জ করা থেকে যাবতীয় কাজ তারা দুজনই করে। রাতে শুধু পাখি বাচ্চাদের ভাগে পায়। তারই মধ্যে রমিজ, শাফিন, অয়ন, ফাতিহানুর, নিখিল এরা তো আছে। একজনের পর একজনের কোলে বাচ্চা থাকেই। নওয়াফ আর পাখির কোনো প্যারা নেই। কিন্তু নওয়াফের একটু সমস্যা হচ্ছে। এত মানুষের ভিড়ে সে বউ ভাগে পাচ্ছে না, বউকে চুমু খেতে পারছে না। সেদিন রাতে গেল বউকে একটা চুমু খেতে, দুটো ওয়াও ওয়াও করে কেঁদে উঠলো। পাখি গেল বাচ্চাদের সামলাতে। নওয়াফের মুখটা দুঃখ দুঃখ হয়ে এলো। এরা বুঝি তার পাপার চুমু খাওয়ার বিরোধিতা করতে দুনিয়াতে এসেছে। সে বাইরে এসে একটু বসল। পাখি বাচ্চাদের ফিডার খাওয়াচ্ছে।
তখন নিখিল এলো। নওয়াফকে বাহিরে বসা দেখে এক পলক উকি দিয়ে পাখিকে দেখলো। এরপরে নওয়াফের পাশে এসে বসলো, স্মিত হেসে বলল, আরো কয়েক খালি পাতা কর, তখন দেখবি একটা গান গাইতেছে, আরেকটা নাচতেছে, আরেকটা গিটার বাজাচ্ছে। নওয়াফ নিখিলদের দিকে ঠান্ডা দৃষ্টি ফেলে কতক্ষণ চেয়ে থাকলো। এরপরে হঠাৎ করে বলল, বেশ ভালো আইডিয়া দিয়েছিস। এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য তোকে ঝাপটে ধরে দুটো চুমু খেতে মন চাইছে, কিন্তু আমার চরিত্র অত খারাপ না। বউ রেখে তোকে চুমু খেতে যাব। সব চুমু আমার বউয়ের জন্য ফ্রিজে জমা রেখেছি। বলে সে উঠে গেল। নিখিল কিছুক্ষণ থম মেরে রইল, পর করে নওয়াফকে উঠে যেতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? দুহালি পূর্ণ করতে। নিখিলের মাথায় হাত। সর্বনাশ, তুই দেখছি আমাদের বউদের সামনে মাথা তুলে দাঁড়াতে দিবি না। শালা তোর গোপন সমস্যা আছে, হারবাল খা। নওয়াফের কথা শুনে নিখিল হু হু করে হেসে দিল। সেদিন রঙ্গন, শান্ত, শুভ সকলে এসেছে। বাচ্চাদের দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে রঙ্গন। ওদের নাম রেখেছে জাওয়াদ, জারিফ, নুরাজ, নওরাজ। পাখির নামগুলি বেশ পছন্দ হয়েছে, কিন্তু নওয়াফকে গোমরা মুখে দেখা গেল। সে পাখির কারণে কিচ্ছু রঙ্গনকে বলল না, নতুবা দুটো কথাই শুনিয়ে দিত। দিনগুলি সুন্দর যাচ্ছে। বাচ্চা হয়েছে, 4 মাসও গেল না, তার ভিতরে আবার খবর এলো পাখি প্রেগনেন্ট। নওয়াব তো মহা খুশি। নিখিল নওয়াবকে ফোন করে বলল, অভিনন্দন দুই হালির পাপা। বুঝলি কিভাবে এবারও একালি হবে? তুই তোর বউকে যে হারে চুমু খাস, সেই হিসেবে বাচ্চা এবারও এক হালি হবে, মনে রাখিস। নওয়াব কোনো জবাব দিল না। চোখ উল্চে ভাবতে লাগলো, ইদানিং বউটা তার খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। কাছে যাওয়া যায় না। ছাত করে উঠে চুমু খেতে গেলে খুন্তি নিয়ে মারতে ছুটে আসে। কি ভয়াবহ অবস্থা! বইয়ের এমন রণমূর্তি আচরণ সে হজম করতে পারল না। একদিন রাতে 4টা বাচ্চাকে নোভা আর নিখিলের কাছে ভাগাভাগি করে দিয়ে এলো। এরপরে সবার আগে পাখির হাত দুটো বাঁধলো। তারপরে ওর সমগ্র মুখে গোটা 10 চুমুকে চিকিৎস করলো। এবার বল, আমাকে চুমু খেতে দিচ্ছিস না কেন? আমি কি চুমুতে বিষ মিশিয়েছি? পাখি চোখ পাখি বলল, চুমু খেতে খেতে এক হালি পয়দা করেছেন, আরেক হালি পেটে, আবারও চুমুর কথা এখন তুললেন? না ফেসে ওর ঠোঁটে আরেকটা চুমু খেলো। তারপর বলল, ছি, বউ অমন কথা মুখে বলে না। সৃষ্টিকর্তা পাপ দিবে। সন্তান হলো সৃষ্টিকর্তার রহমত। যে ঘরে সন্তান বেশি থাকবে সে ঘরে রহমত বেশি থাকে। পাখি রাগ করলো না। লোকটার কথা যুক্তি আছে। সেদিন রাতে লোকটা তাকে আরো আপন করে নিয়েছিল। বর্তমানে পাখি 7 মাস চলছে। এবার আলট্রাসোনোগ্রাফি পাখি ইচ্ছে করেই করেনি। যাই হবে হবেই। নফ অনেকবার চেয়েছিল, কিন্তু পাখি রাজি হয়নি। আর নফের বাচ্চাগুলি এখন হাঁটতে শিখেছে। পাপা পাপা বলে মাঝে মধ্যেই ডাকে। বাচ্চাগুলি খালা আর ফুপু ভক্ত হয়েছে। বেশিরভাগ মুক্তি আর নোভার কাছে থাকে। নিখিল বাচ্চা নিতে অনেক চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে। সমস্যা ধরা পড়েছে মুক্তি, যার কারণে বাচ্চা হচ্ছে না। আর অন্যদিকে বিয়ের আগ থেকেই নোভা জানতো আবুল স্যারের সমস্যা। সে কখনো বাবা হতে পারবে না। সবটা জেনেই সে আবুল স্যারকে বিয়ে করেছে, কারণ সে আবুল স্যারকে সত্যিই ভালোবাসতো। এইসব নওয়াব জানে, তাই যতটুকু পারে তার বাচ্চা দিয়ে ওদের শূন্যস্থান পূরণ করতে চেষ্টা করে। দেখতে দেখতে 2.5 মাস কেটে গেল। মধ্যে সন্ধ্যার দিকে নওয়াব একটু ক্লাবে গিয়েছিল বিচার করতে। 8 ঘন্টা পর খবর এলো তার আবারও 2টো রাজপুত্র হয়েছে আর একটা রাজকন্যা এসেছে। তার মানে 6 ভাইয়ের 1 বোন। খুশিতে নওয়াব 20 কেজি মিষ্টি নিয়ে চিহমির ছুকল। পাখি বিছানায় শুয়ে আছে। ছেলে দুটো নওয়াফের মায়ের হাতে, আর মেয়েটা স্বাধীনের কোলে ছিল। নওয়াফ ছেলে দুটোকে পরে ধরল, আগে মেয়েটাকে কোলে নিল। সুবহান আল্লাহ, কি সুন্দর চোখ মুখ, এত তো আসমানের চাঁদ। মেয়ে বাচ্চাটিকে নিয়ে সে যত খুশি হয়েছে, পুত্র সন্তানের ক্ষেত্রে তাকে এত খুশি হতে দেখা যায়নি। নওয়াব পাখির কাছে গিয়ে বসে মুচকি এসে শুধল। কেমন আছেন বৌজান? আমি কি খুব বেশি দেরি করে ফেলেছি? পাখি গাল ফুলিয়ে রাখলো। নওয়াব ঠোঁট উল্টে বলল, ও বুঝেছি, 2 হালি পূর্ণ হয়নি বলে আপনার মন খারাপ। সমস্যা নেই, নেক্সট এপিসোডে পূর্ণ করে দিব, ঠিক আছে? বলে এই লোকটা ঠোঁট টিপে হাসে। নওয়াফের কথা শুনে পাখির লজ্জায় কান অবধি গরম হয়ে গেল। সে চোখ রাঙিয়ে তাকালো। নওয়াফের গালে হালকা করে একটা চর বসালো। নওয়াফ হেসে দিল। মেয়েটাকে রেখে এবার ছেলে দুটোকে কোলে নিল। দুটোর গালে 2টো চুমু খেলো। 7টা বাচ্চা থাকতেও পাখির পালতে কোনো কষ্ট হয়নি। বাচ্চারা একটু বড় হতেই 2টো বাচ্চা মুক্তির কাছেই থাকতো, আর 2টো নোভা নিয়ে যেত, আর 2টো ফাতিহা নূরের কাছে। সারাদিন বাড়িতে ওনার একা একা লাগে, তাই নাতি দুটোকেই নিজের সঙ্গেই রাখতেন। লতিফা বেগম আর ফাতিহা নূর ওই 2টো নিয়ে সারাদিন খেলতেন, আর রাতে
নাফ এসে ওদের নিয়েছে তো। মেয়েটা সব সময় পাখির কাছেই থাকতো, কারণ ছেলেদের চেয়ে মেয়ের প্রতি নওয়াফের দুর্বলতা ছিল একটু বেশি। বছর 3 এভাবেই কেটে যায়। সন্তানগুলি এবার বেশ বড় হয়েছে। পাখিও বর্তমানে বিজনেসের কাজে ব্যস্ত থাকে। বাচ্চাদের দেখাশোনার জন্য বাড়িতে কাজের লোক রেখেছে আরও 2 জন। 7 জন বাচ্চা যখন একসঙ্গে হয়, কাজের লোকেদের তখন নাকানি চোবানি খাওয়ার মতো অবস্থা। বড় 4টা ছেলে একটু শান্ত, ছোট 2টো আর মেয়েটা বেশ চঞ্চল, প্রচণ্ড দুষ্টুমি করে, একজনের শরীরে ঘাম ছুটিয়ে ছাড়ে। সেদিন নওয়াফ আয়না দিয়ে কীভাবে জানি একবার দেখেছিল তার একটা চুল পেকেছে। সেটা পরে অনেক খুঁজেছিল কেটে ফেলতে, কিন্তু পেল না। সেটা তার মেয়ে নাইরোজ কিভাবে যেন দেখেছে। মেয়েটা গিয়ে পাখিকে বলল, মাম্মাম মাম্মাম পাপা একটা চুল পেকে গেছে। মেয়েটা গিয়ে পাখিকে বলে দিল। পাখি এমনিতেই লোকটাকে সহজে পচাতে পারে না, আজ পেয়েছে সে একটা সুযোগ। নওয়াফ যখন রাতে ঘুমোতে গেল, পাখি তখন মাথায় হেডলাইট লাগিয়ে নওয়াফের পাখা চুল খুঁজতে গেল। নওয়াফ চোর মনে করে পাখিকে জাপটে ধরে বিছানার সঙ্গে চেপে ধরে চেঁচিয়ে উঠল, এই চোর চোর! ছাড়ুন, আমি চোর নই, আপনার বউ। নাফ ওর হাত দুটো বিছানার সঙ্গে চেপে ধরে ওর গলায় একটা কামড় বসিয়ে দিল। শুধল, কাহিনী কি বউ? মাথায় হেডলাইট দিয়ে কি খুঁজছিলি? আপনার পাকা চুল খুঁজছিলাম। নওয়াফের মাথায় হাত। তার গোপন কথা তার বউ জানলো কি করে? হাই সর্বনাশ! বউয়ের কাছে এই সম্মানটা আর রইল না। নওয়াফ একটা ভাব ধরল। কে বলেছে আমার চুল পেকেছে? নওয়াফের 3 বছরের মেয়ে নাইরোজ বলল। মাম্মাম আমি বলেছি। বলি মেয়েটা হিহি করে হেসে দিল। নওয়াফের মুখটা হয়েছে দেখার মতন। এবার মা মেয়ে মিলে তাকে সমানভাবে জ্বালাচ্ছে। সে নাইরোজকে বলল, পাপা, তুমি তোমার নীরা খালামণির কাছে যাও। পাপা এখন তোমার মাম্মামকে ঘুম পাড়াবে। নওয়াফের কথা শুনে পাখি আঁতকে উঠল। সে নাইরোজকে বাধা দিবে ভাবলো, তার আগে মেয়েটা নাচতে নাচতে চলে গেল। বাকি 6 সন্তানের জন্য নওয়াফ আলাদা একটা বেডরুম বানিয়েছে, সেখানে রাতে থাকে ওরা। দিনে খালা ফুপু দাদুর কাছে থাকে, রাতে ট্রি হোমে ঘুমায়। নাইরোজ যেতেই নওয়াফ পাখিকে টেনে ওর শরীরের উপর ভার ছেড়ে দিল। পাখি ফিংচি কাটে বলে, বুড়ো একটা, চুল পেকে গেছে। নওয়াফ ওর ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। বলি, আমি বুড়ো? তাহলে বুড়োর তেজ দেখাই। লোকটা ওকে চোখ টিপল, ঠোঁট জোড়া বাকি হাসেও। পাখি আটকে উঠে লজ্জাও পেল, গাল দুটি প্রবল লজ্জায় ভারী হয়ে এলো। এই না! লোকটা হাসে, একটু হাসে, হেসেই ওকে চেনে বুকের ভেতর গভীর করে আপন করে নেয়। আদরে আদরে ভরিয়ে দেয় ওর সমগ্র শরীর। দুটো দেহ ভালোবাসে মাখামাখি হয়ে একাকার হয়ে রয়। খুব ভোরের দিকে পাখি ঘুম ভাঙলো। সে তখন নিজেকে দেখে লোকটার বুকের ভেতর। লোকটা ঘুমাচ্ছে, কি সুন্দর মুখটা। ওর ইচ্ছে করলো নাকি বেশ করে চুমু খেতে, আদর করতে, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। লোকটা যখন জেগে যাবে তখন চুমুর বদলে আরও চুমু খাবে। সেই সব ভেবে সে আর চুমু খেতে গেল না। লোকটার ঘুমন্ত মুখটা সে গভীর চোখে দেখতে লাগলো। কিছুক্ষণ পর শুনতে পেল লোকটা ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, রাতে কি আদর ভাগে কম পড়ে গেছে বউ? আমার কিন্তু এখনো ভীষণ আদর আদর পাচ্ছে। হবে নাকি আরেকবার? বলে লোকটা ফট করে চোখ দুটি খুলে ফেলল। ওর চোটের উপর একটা চুমু খেয়ে বসলো। পাখি পুরো নির্বাক, সে থ হয়ে রইল। তার মাথায় হাত। এমন পাগলাটে লোক নিয়ে সে যাবে কোথায়? লজ্জায় তার কান দুটো পর্যন্ত লাল হয়ে রইল। সে আচমকা চিৎকার করে বলল, অসভ্য পুরুষ! বলে পাখি বিছানা থেকে দ্রুত লাফ দিয়ে নিচে নেমে গেল, যাতে লোকটা তাকে ছুঁতে না পারে। নাফ ওর লাফিয়ে পড়া দেখে হো করে হাসতে লাগলো। হাসতে হাসতে বিছানা থেকে উঠে বসলো। হাসি থামি বলল, হাতের কাছে তোকে আরেকবার পাই শোনা, তখন অসভ্যতামির সর্বোচ্চ ঊর্ধ্বে নিয়ে যাব। সেদিন পাখি আর নফ দুজনে আবার টকশোতে এসেছিল। এর আগেও একবার এসেছিল, তবে তখনকার সাথে বর্তমানে অনেক ভিন্নতা রয়েছে। তখন দুজন আলাদা আলাদা ছিল, 2 মেরুর দুজন, কিন্তু বর্তমানে একই মেরুর দুজন। কাপল ড্রেস পরে এসেছিল তারা। কি সুন্দর লাগছিল, দারুণ মানিয়েছে এই জুটিকে। বিশেষ করে সুদর্শন পুরুষই সবার নজর কেড়েছে। লম্বাচ্চি লোকটার হাতে হাত রেখে টকশোর মঞ্চে উঠে এসেছিল পাখি। দুজনকে একসঙ্গে দেখে টেলিভিশনের পর্দার সামনে থাকা সকল দর্শকবৃন্দ বড্ড খুশি হয়েছিল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল উপস্থাপিকা রুমানা ফারহানা। তিনি তো প্রথমে পাখিকে খোঁচা মেরে জিজ্ঞেস করে বসলেন, কি অবস্থা মিসেস তালুকদার? কে যেন বলেছিল জিন্দেগি তার এক হবেন না। যেই থুতু মাটিতে একবার ফেলেছি সেই থুতু আর মুখে তুলবার প্রশ্নই আসেন না।
সেই কথা তেজ আজ কোথায় গেল? সে এক হলেন তো, শুধু শুধু বেচারাকে গোলের পানি খাইয়ে ছাড়লেন। তবে নাফ তালুকদার কিন্তু ঠিকই আপনাকে অর্জন করে নিয়েছে। তিনি তার কথা রেখেছে, আপনাকে নিয়ে হাতে হাত রেখে আজ টকশোর মঞ্চে উঠে এসেছে। এবার বুঝেছেন লোকে তাকে কেন বাংলার আইডল বলে? তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। বাই দ্য ওয়ে, রাগ করবেন না, একটু মজা করেছি। আসলে নাফ তালুকদার তিনি আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ। পাখি নবকে আর চোখে এক পলক দেখে হাসল। এরপর রুমানা ফারহানার কথা জবাব দিল। না না, রাগ করবো কেন? আমি রাগ করিনি। আপনাদের বাংলার আইডল এতিমের মতন রাস্তায় রাস্তায় বউয়ের শোকে ঘুরছিল। আমার আবার দয়া মায়া বেশি, তাই আপনাদের নেতার প্রতি একটু দরদি হয়ে উঠলাম আর কি। তাকে ক্ষমা করে দিলাম। শত হোক গণমান্য একজন ব্যক্তি, তাকে তো পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরতে দেখতে ভালো দেখায় না, তাই না? ওর কথাগুলো শুনে নফ গা দুলিয়ে হেসে ফেলল। বুঝলো মেয়েটা তাকে খোঁচাচ্ছে। সে বরং হাসতে হাসতে বলল, এটা কিন্তু চিটিং। আমাকে কপি করছেন বৌজান? বাই দ্য ওয়ে, আপনার হাসি কিন্তু মারাত্মক। পাখি প্রশ্ন করল, প্রেমে পড়েছেন? সে তো রোজই পড়ি। বলে নফ ওকে চোখ টিপলো। ওদের খুনসুটি দেখে রুমানা ফারহানা মুচকি হাসল। বিশ্বাস করুন, আপনাদের দুজনকে একসঙ্গে দেখে আমার সত্যি আনন্দ হচ্ছে। আমরা সকলেই চেয়েছি আপনারা এক হন। সৃষ্টিকর্তা বুঝিয়ে আমাদের দোয়া কবুল করেছেন, তাই আবারও আপনাদের একসঙ্গে দেখতে পেলাম। ওকে, এবার নাফ তালুকদারের কাছে যেতে চাই। স্যার, বউ ফিরে পেয়ে আপনার অনুভূতি কেমন? কেমনে বোঝাবো আপনাকে? আমার ভিতরে থাকা অনুভূতি আপনাকে কেন আমি কাউকে বোঝাতে পারবো না। শুধু এতটুকু বলবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। লোকটার কথা শুনে পাখি স্মিত হাসল। নফা হাসল, তবে সেই হাসির পেছনে চোখ দুটি জলে ছিকছিক করল। পাখি ইশারায় নফকে পানির কারণ জানতে চাইল। দেখছেন কেন? দাপুটে লোকটা হাসতে চেষ্টা করলো। পাখি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম বউ। আশ্বস্ত করলো। ভয় নেই, আমি চিরদিনই আপনার থাকবো। ওদের ফিসফিস করতে দেখে রুমানা ফারহানা মুচকি মুচকি হাসে। কত সুখী এরা, অথচ এক সময় মেয়েটাই নাফ তালুকদারকে সহ্য করতে পারত না। নিয়তি আবার তাদের এক করে দিয়েছে। এরা আর আলাদা না হোক, পূর্ণতায় পূর্ণতায় ভরে উঠুক তাদের জীবন। রুমানা ফারহানা এবার পাখিকে প্রশ্ন করল, ওনার সঙ্গে সংসার কেমন কাটছে আপনার? আলহামদুলিল্লাহ, ভালো। শুধু ভালো না, অনেক ভালো। আজ বলবেন না আপনার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে? পাখি নফের দিকে এক পলক তাকালো। লোকটা পা নাচে, মিটমিট করে হাসছে। পাখির দৃষ্টি সরিয়ে নেয়, বলে, আমার বাবা। আর বলে সে শ্বাস ফেলে থামলো। নফের স্বল্প সময়ের জন্য মনে হলো গলার কাছে তার দমটা এসে আটকে আছে। মেয়েটা তাকে মারার পরিকল্পনাই যেন করেছে। সে হাঁসফাঁস করে কাঙ্ক্ষিত মানুষটা থেকে চোখ জোড়া সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে নিল। উপস্থাপিকা রুমানা ফারহানা বেশ এক্সাইটেড। সে পাখিকে তাড়া দিল। জলদি বলুন মিসেস তালুকদার, আমাদের কিন্তু উত্তেজনায় শরীর কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। সেই সঙ্গে আপনার হাজবেন্ড নাফ তালুকদারেরও। পাখি নওয়াফের ম্লান আর চিন্তিত মুখটা দেখে মিটিমিটি করে হাসে। হঠাৎ সে নওয়াফের ডান হাতটা নিজের হাতের মুঠোয় এনে একটা চুমু খেলো। এরপরই বলল, আমার বাবার পরেই দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ হলো আমার স্বামী নওয়াফ তালুকদার। হ্যাঁ হ্যাঁ, আরেকবার শুনে রাখো, আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সেরা ও সুদর্শন পুরুষ হলো আমার স্বামী জান নওয়াফ তালুকদার। বলতে বলতে পাখি কেঁদে ফেল। নওয়াফ ওর চোখের পানি মুছে দিয়ে জানতে চাইল, কাঁদছেন কেন বলছেন? আপনাকে পাওয়ার আনন্দে স্বামী জান, বিচ্ছেদের পর আবার আপনার কাছে ফিরে আসার পর থেকে আপনি আমাকে যেভাবে যত্নে রেখেছেন, আগলে রেখেছেন, ওভাবে আমার গর্ভধারিণী মাও আমার এত যত্ন করেনি। সে হিসেবে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী স্ত্রী আমি। নওয়াফের বুকটা প্রশান্তিতে ভরে গেল। সে পাখির মাথাটা তার বুকের ভেতর টেনে আনলো। তার চোখ দুটি আজ খুশিতে ঝাপসা ঝাপসা লাগলো। তার মনটা উচ্ছ্বাসিত। পেরেছে, হ্যাঁ সে পেরেছে তার বইয়ের মন জয় করতে। এখন মরলেও তার কোনো অভিযোগ থাকবে না। সেদিন ওদের দুষ্টু মিষ্টি খুনসুটি দেখে হাজার হাজার জনতা এসেছিল, সেই সঙ্গে মুগ্ধ হয়েছিল। আজ সকালে একবার রঙ্গন এসেছিল, পাখিকে বলেছিল সে বিদেশ চলে যাচ্ছে। পাখি অবাক হয়ে রঙ্গনের কথাগুলি শুনেছিল, উত্তরও দিতে পারেনি। তার আগেই লোকটা ওর হাতের মুঠে একটা চিরকুট গুজে দিয়ে চলে গেল, যেন
তার বিষ ধারা। পাখি কিছুটা অবাক হয়েছিল, সেই সঙ্গে তার চঞ্চল মনটা একাধিক কৌতূহলে নিয়ে রঙ্গনের দেওয়া চিরকুটটি খুলে ধরল, দেখলো গোটা কয়েক অক্ষরে লেখা। শোনো কাজল চোখের মেয়ে, জানো না মায়াবতীর চোখে কাজল দিতে নেই। কাজল হলো প্রতিটি পুরুষের হৃদস্পন্দন কাঁপানো 3টে অক্ষরের নাম। শুধু এতটুকুই পরি পাখির হৃদস্পন্দন ধকধক করে কেঁপে উঠল। সে দেখলো রীতিমতো তার হাত পা কাঁপছে, গলা শুকনো শুকনো ঠেকছে। তার রঙ্গনভাই কষ্ট পাচ্ছে, যে অনুভূতি এতদিন দেয়ালে চাপা আটকে ছিল, রঙ্গন যেন আজ সেটা প্রকাশ করিয়ে দিল। সে লোকটাকে কষ্ট দিতে চায়নি, যাকে ওই নজরে কখনো দেখেনি। তাকে ভালোবাসবে কি করে? সে জানে রঙ্গন ভাই তাকে পছন্দ করে। একদিন ওনার আর্ট রুমে ভুলক্রমে ঢুকেছিল, তখন থেকে সত্যিটা সে জানে, তবে কখনো প্রকাশ করেনি। বুঝতেই দেয়নি যে সে জানে, কারণ সে জানে রঙ্গন ব্যাপারটা জানলে সে রঙ্গনের সামনে লজ্জা দাঁড়াতে পারবে না, আর রঙ্গনও বিভ্রান্তিতে পড়বে। তাই সবটা জেনেও সে না জানার অভিনয় করেছিল। তার উপর অভিমান করে বুঝি রঙ্গন ভাই দেশ ছাড়ছে। তার খুব কষ্ট লাগলো। এই ধরনীতে লোকটা কেউ নেই, সেই লোকটা নাকি দেশ ছাড়বে। কিন্তু কেন ছাড়বে? সেই রঙ্গনকে একটা মেসেজ পাঠালো। প্রিয় রঙ্গন ভাই, দেশ ছেড়েছেন ভালো কথা, আমাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে যাচ্ছেন কেন? নিজের অপূর্ণ জীবনটায় অন্তত পূর্ণতার স্থান দিয়ে যান। মেসেজটা পেয়ে রঙ্গন হাসলো। সে লিখলো, এই শহরে রঙ্গন ফুল একটাই হয়। বুদ্ধিমানরা এক কথায় বুঝে যায়, তাদের ধরে ধরে বোঝাতে হয় না। মেসেজটা পড়ে পাখির হাত থেকে ফোনটা পড়ে গেল। এমন খোলামেলা কথা কখনো রঙ্গন তাকে বলেনি। আজ যখন বলল তখন তার কেমন যেন লাগলো। সেই মুহূর্তে শুনতে পেল বাইরে থেকে নওয়াব তাকে ডাকছে। পরাণের বউজান এইদিকে আসুন, দেখে যান আপনার জন্য কি এনেছি। পাখি দ্রুত রঙ্গনের দেওয়া মেসেজটি কেটে ফেলল। এটা দেখলে নওয়াব আবার অশান্তি করতে পারে। সে ফোন রেখে বাইরে গেল, দেখলো লোকটা বিরাট বড় এক ইলিশ মাছ এনেছে, নিজেই ছুরি নিয়ে বসলো কাটতে। তাকে ঘেরাও করে বসেছে রমিজ, শাফিন, তাদের মাথা ঘাড়ে এক করে পাখির বাচ্চারা বসেছে। নাইরত ছিল নওয়াফের গলা পেঁচিয়ে। মেয়েটা একটু আলাদি বেশি, যত দুষ্টুমি করুক নওয়াফ কখনো ওকে ধমক দেয় না, জ্বালায়ও কম না। মাছ দেখে পাখির মাথায় হাত। এমা, এত বড় মাছ পেলেন কই? আমার শ্বশুর দিয়ে গেছে। পাখি মুখ পাকালো। ফাও কথা। পাখির মুখ বাঁকানো দেখে নব ছুটছিবি হাসলো। সে মাছ কাটতে কাটতে বলল, বউরে, তোর মুখ বাঁকানো দেখলে মুখটা আমার নিষ্পিস করে বউ। মনটায় চাই তখন তোকে ঝাপটে ধরে দুটো চুমু খেয়ে নেই। নওয়াফের কথা শুনে নওয়াফের বাচ্চারা মুখ চেপে হিহি করে হাসে। নাইরোজ বলে, পাপা, আমি তোমার চুমু মামামকে দিয়ে আসি। নওয়াফ নাইরোজের গালে একটা ছোট্ট করে চুমু এঁকে বলে, তাতে আমার তৃপ্তি মিটবে না পাপা। লোকটা নির্লজ্জ সব কথা শুনে পাখি চোখ রাঙিয়ে তাকায়। নব গায়ে মাখলো না, উল্টো ইশারায় ওকে চোখ মেরে একটা কান ধরল। পরে না চোখের পলক, কি তোমার চুমুর ঝলক, দোহাই লাগে একটা দুটো চুমু আমার দিকে ছুঁড়ে মারো, আমি কেন হারাবো, ফিট খাবো তোমার চুমুর অভাবে। গান শুনে পাখি হাসতে হাসতে কোমর ধরে নিচে বসে পড়লো। সেই সঙ্গে রমিজ অট্ট হাসি দিয়ে বলে, মারহাবা মারহাবা ভাই, আপনি তো পুরোই ফাটিয়ে দিয়েছেন। রমিজের কথা শুনে নওয়াফ পাখির দিকে তাকে উপভোগ করে একগাল হেসে দিল। কি লজ্জা মুখটা ঠেকে ঘরের দিকে দিল তোর। সারাদিন পর রাত 8টার দিকে ঘরে ফিরল নওয়াফ। পাখি শাড়ির কোমরে গুজে আজ খুন্তি হাতে নিয়ে দরজার সামনে ছটান দাঁড়িয়ে রইল। তার পেছনে নাইরোজ আছে, সেও পাখিকে কপি করে কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এদের মা মেয়েকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে নওয়াব সামান্য ভরকালো। বুঝলো আজ তার কপালে শনি আছে। সে ঠোঁট কামড়ে বলে, সরি বউ। পাখি নওয়াফের চোখের সামনে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে বলো, সরি মাই ফুড। সারাদিন কোথায় ছিলেন? ফোন বন্ধ কেন ছিল সেটা আগে বলুন। নওয়াফ অজর ছড়িয়ে সামান্য হেসে উত্তর দিল, ফোনে চার্জ ছিল না বউ। আপনার চার্জ আছে? নওয়াব ঠোঁট বাঁকিয়ে বলে, আছে তো, রুমে আয় দেখাচ্ছি। খবরদার ভেতর ঢুকবেন না, আগে বলুন কই ছিলেন। রেস্টুরেন্টে ছিলাম। সত্যি তো? 3 সত্যি। কানে ধরুন। নওয়াব বিজলি ন্যায় চমকালো। পরক্ষণে ঠোঁট কামড়ে জানতে চাইল, কেন বউ? আমার ফোন ধরেননি কেন সেজন্য। নওয়াব ঠোঁট উল্টে বলে, আজ মাফ করা যায় না? পাখি কোমর ঘুরিয়ে বলে, না।
নফ গাল ফুলিয়ে কানে ধরে উঠবস করতে লাগলো। সেই সব দেখে পাখি মিটমিট করে হাসে, সেই সঙ্গে নাইরোজও মুখ চেপে হাসে। তাদের মা আর মেয়ের একসঙ্গে হাসি দেখে নফের ছোট ঠোঁট ফুঁড়ে হাসি বের হয়ে এলো। সে উঠবস করা রেখে হো করে কোমর ধরে হেসে দিল। হঠাৎ ঈগলের মতন ছো মেরে লোকটা পাখিকে কোলে নিয়ে ভেতরে ঢুকে গেল। বেচারা নাইরোজ গাল ফুলিয়ে বসে রইল। তার পাপার ওপর বিরাট অভিমান জমল। তাকে কোলে নেয়নি, মাম্মাকে নিয়েছে। নীরা এসে নাইরোজকে বোঝালো তার পাপা তার মাম্মার রাগ ভাঙাতে নিয়ে গেছে। নাও পাখিকে রুমে নিয়ে শুয়ে দিল। বলল, এতক্ষণ শাসন করেছেন, কিছু বলিনি, এখন আদর করলে আপনিও কিছু বলতে পারবেন না? পুরো কথাটা শেষ পর্যন্ত করতে পারেনি, তার মধ্যে শুনতে পেল, পাপা তোমরা কি করছো? নভের মাথায় হাত। এইটা এখানে এলো কি করে? সেই বিন্দু পরিমাণ হাসতে চেষ্টা করলো। পিছু ঘুরে দেখলো মেয়েটা দরজা সামান্য খুলে চোরের মতন উকি দিয়েছে। সে বলে, তোমার মাম্মামকে পড়াচ্ছি শোনা? নাইরোজ তোতা পাখির মতো প্রশ্ন করলো, কি পড়াচ্ছ পাপা? স্বরবর্ণ। তোমার মাম্মাম ভীষণ ফাঁকিবাজ, এজন্য তাকে মেরে পড়া শেখাচ্ছি। তুমি তোমার রমেশ চাচ্চুর কাছে যাও, ঠিক আছে? পড়ানো শেষ হলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে পাপা, মাম্মাম পড়া না পারলে আচ্ছা করে পেটাবে। বলেই মেয়েটা হিহি করে হাসলো। দুরন্ত পায়ে ছুটে দৌড়ে গিয়ে রমেশকে শোয়া থেকে টেনে তুললো। বলল, চলো না চাচ্চু, নিখিল পাপার কাছে যাব। এই রাত্রিবেলা? রমেশ শুয়েছিল। নাইরোজের ডাকে তার ঘুম ভাঙলো। সে জিজ্ঞেস করলো। রমেশ আর কিছু বলল না। মেয়েটা সকলের বেশ আদরের, দেখতে পুতুলের মতন। সে একটা শার্ট পরে নাইরোজকে কোলে নিয়ে নিখিলদের বাড়ি গেল। সেখানে গিয়ে দেখলো মুক্তি নারকেল দিয়ে নাড়ু বানাচ্ছে। নাইরোজকে দেখে মুক্তি ভীষণ খুশি হলো। মুক্তি তাকে দুটো নাড়ু হেতে দিল। রমেশকেও পিরিচ ভর্তি নাড়ু দিল। নাইরোজ নাড়ু চেটে চেটে খাচ্ছে। নিখিল নাইরোজকে কোলে এনে একটা চুমুকে জিজ্ঞেস করলো, তোমার পাপা কি করছে সোনা? নাইরোজ নাড়ু খেতে খেতে জবাব দিল, পাপা মামামকে স্বরবর্ণ শেখাচ্ছে। জানো নিখিল, পাপা মামাম এত বড় হয়েছে তবুও স্বরবর্ণ পারে না। বলেই সে খিলখিল করে হেসে উঠল। কথাটা শুনে রমেশের গলায় নাড়ু আটকে পড়ল। সে যক্ষা রোগীর ন্যায় খুকুক করে কাশছে। মুক্তি লজ্জা পেয়ে দ্রুত উঠে গেল। নিখিল হাসতে হাসতে নবকে একটা কল বসালো। নব রিসিভ করতে জিজ্ঞেস করলো, কি রে বেটা, তুই নাকি বউকে স্বরবর্ণ শেখাচ্ছিস? নব ফোনের অপর প্রান্ত থেকে প্রশ্ন করলো, এই কথাটা তোকে কে বললো? কে আবার? নবাব তালুকদারের আল্লাদি মেয়ে নাইরোজ তালুকদার। মেয়ে যেহেতু বলেছে তাহলে শিখাচ্ছি। শুনে রাখ, শেখার কোনো বয়স নাই। এখন ফোন রাখ, গুরুত্বপূর্ণ কাজের সময় এসে শুধু ডিস্টার্ব করিস। বলে ফট করে নব কল কেটে দিল। নবের ধমককে নিখিল ভাবছাকা খেয়ে বসলো। এদের সঙ্গে আজকাল কথা বলা যায় না। তাহলেই ছাড়ি মেরে উঠে। সে বুঝল না তার দোষটা কোথায়। আজ বেশ সকাল সকাল ক্লাবে এসে বসলো নওয়াব, নিখিল, আবুল স্যার আর স্বাধীনও আছে। সকলে মিলে তারা চায়ের কাপে ফাঁকে ফাঁকে আড্ডা দিচ্ছিল। আড্ডার এক ফাঁকে স্বাধীন জিজ্ঞেস করলো, না ভাই, একটা উপকার করবেন? বিয়ে তো করলাম, কতটা বছর হলো, এখনো পর্যন্ত বাচ্চার মুখ দেখলাম না ভাই, তাই বলছিলাম আর কি। বাকিটা আর স্বাধীনকে নব বলতে দিল না। ওর মুখের কথা কেড়ে নিয়ে নব চোখ পাকিয়ে স্বাধীনকে শেষালো। তুই আবার আমার কাছে বাচ্চা চাইছিস না তো? খবরদার, ওসব চিন্তা মাথায় থাকলে ঝেড়ে ফেল। নিখিলকে দুটো দিয়েছি, আবুলকে দুটো দিয়েছি, নতুন করে আর কাউকে দিতে পারবো না। আমি তো বাচ্চা পয়দা করার মেশিন না, বোঝার চেষ্টা কর ভাই। আজকাল বউয়ের কাছে চুমু খেতেও যেতে পারি না, তাহলে বউ খুন্তি নিয়ে ছুটে আসে। স্বাধীন লজ্জিত মুখে বলে, ছি, ওসব না, ভালো কোনো আইডিয়া থাকলে বলুন, আমি বাবা হতে চাই। তুই কলিকাতা হারবাল খা, আর আমি? তুই ভাতের মার খা। নিখিলের মুখটা হয়েছে দেখার মতন। সে হতবম্ব হয়ে গেল। কি আজে বাজে আইডিয়া দিচ্ছে এরা। নব ঘড়ির টাইম দেখে বলে, এখন উঠতে হবে আমায়। তোরা থাকলে থাকিস, আমি গেলাম। সময়গুলি সুন্দর মতন পার হচ্ছিল। দিন গিয়ে মাস। স্বাধীন আর ইচ্ছে সুখী একটা সংসার হয়েছে। লেবুর মা আর লেবুর বাপও আগের মতন ঝগড়া করে না, সংসারে হয়েছে তারা। নিখিল আর মুক্তিও সংসারে মন দিয়েছে। তন্ময় আর শিবান্তির একটা বাচ্চা হয়েছে, তারাও সুখে বাস করছে। কিন্তু দেবদাস হয়ে রইল কেবল রঙ্গন। সে পণ করেছে যেন জীবনে আর বিবাহ নামক সম্পর্ক জড়াবে না সে। তার সংসার কেবল তার
চিত্রলেখাকে নিয়ে সীমাবদ্ধ থাকবে। তিনিরও বিয়ে হয়ে গেছে, তার বর দেখতে বেশ সুন্দর, সে একজন অ্যাডভোকেট। পাখির সঙ্গে তিনি মাঝে মাঝেই দেখা করে যায় এসে। শুভ আর তাশরিফ আজও সিঙ্গেল, এরা এখনো মেয়ে খুঁজে পায়নি। ইরার জন্য নফ ছেলে দেখেছিল, মেয়েটা বিয়েতে রাজি হয়নি, নফ আর জোর করেনি। ইরা বর্তমানে নিখিলদের বাড়িতেই থাকে। এদিকে ছোট্ট সংসারটাতে পাখি আর নফের দিন ভালোই কাটছে। দুষ্ট মিষ্টি খুনসুটিতে তাদের ঘর ঝলমল করছিল। নফের কাছে একটা দিন স্বর্গের মতন লাগে। তার মতে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এরই মধ্যে শান্ত শুভরা সপ্তাহে একবার হলেও পাখির সঙ্গে দেখা করতে আসে। রঙ্গন মাসের মধ্যে 2 বার ফোন করে, বেশি করে না। নফ এমনিতেই তাকে পছন্দ করে না। পাখি 2-3 বার রঙ্গনকে বিয়ের কথা তুলেছিল, রঙ্গন হেসে উড়িয়ে দিয়েছিল, তাই আর পাখিও তাকে জোর করেনি। অনেকদিন পর নফ আজ আবার পাখিকে নিয়ে নৌকা ভ্রমণে এসেছে। আজও আকাশে জ্যোৎস্নার আলো ঝলমল করতে দেখা গেল। নদীর পাড়টি পর্যন্ত স্পষ্ট পরিষ্কার দেখা যায়। পাখি লাল চকচকে একটা শাড়ি পরেছে, পা ভর্তি তার আলতা। নফ ওকে চেনে বুকে আনে, কানের কাছে গিয়ে বলে, ওই জ্যোৎস্নার আলো আজ তোর সৌন্দর্যের কাছে ফিকে গেছে রে বউ। পাখি হেসে ওঠে। লোকটা হাতে একটা কামড় বসিয়ে দেয়। চাপাবাজ কোথাকার। ওর চিবুকে একটা চুমু খেয়ে নফ বলে, না রে বউ, অত বড় চাপাবাজ তোর স্বামী যান নয়, যাহা বলি সত্যি বলি। আচ্ছা, তোর মনে আছে বিয়ের প্রথম আমরা কত রাত পর্যন্ত এমন নৌকায় বসে বসে গল্প করতাম? পাখি মাথা ঝাঁকালো। হ্যাঁ মনে আছে। কিছুক্ষণ দুজনে নীরব থাকে। নীরবতার প্রাচীর ভেঙে নফ কাতর গলায় পাখিকে ডাকে, কলিজা। পরিচিত অন্তর শান্ত করা সেই বহু কাঙ্ক্ষিত ডাকটি শুনে পাখির বুকটা চট করে থপ করে কেঁপে উঠল। সেই সঙ্গে গায়ের পশম অবধি দাঁড়িয়ে গেল। কতদিন পর ডাকটি শুনল। সে ব্যাকুলতার সঙ্গে সাড়া দেয়। আজ একটু কাচারি ঘরে যাইতে মন চাইছে, যাইব? ওই দুটো কাতর শতুনু মুখটার নিঃশব্দ ভাষা যেন আজ স্পষ্ট। সে অবশ নয়, বোঝে কি চাইছে লোকটা। সেই লোকটা চওড়া বুকের ভিতর লেপটে লাজুক মুখটা লুকালো। নওয়াফ হেসে ফেল। নৌকা ঘাটে বেঁধে পাখিকে কোলে নিয়ে ধীরে ধীরে কাছারি ঘরের ভেতরে ঢুকে যায়। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে চৌকির ওপর পাখিকে শুয়ে দিয়ে গায়ের শার্ট খুলে 6 প্যাক দেহটি নগ্ন করে ওর মুখের উপর ঝুঁকেই পড়ল। অমন চওড়া শরীর, বলিষ্ঠ বুক দেখে পাখি শুকনো ঝোঁক গেল। তার বুকটা ড্রিম করে নড়ছে। অদ্ভুত অনুভূতিতে পায়ের তালুটা পর্যন্ত শিরশির করছে। সে লোকটার উদম বুকে চুমু খায়। নব দু চোখ বন্ধ করে নেয়। ওর চুলের মুঠিটা শক্ত হাতে ধরে ওর সমগ্র মুখে চুমুতে ভরিয়ে দেয়। অতঃপর কোমল উষ্ঠে নিকোটিনে পোড়া উষ্ঠ জোড়া দিয়ে পিছিয়ে দেয়। কর্ণের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এই জ্যোৎস্না ভরা রাত্রিরে আজ একটু আপনার গভীর আলিঙ্গন চাই। বউজান, দিবেন কি সম্মতি? পাখি নাচে জানতে চাইল। কেন? 2 হালি পূর্ণ করতে? পাখির কথা শুনে নফ সশব্দে হেসে দিল। না, 4 হালি পূর্ণ করতে। বলি লোকটা পাখির কপালে অধর দুটো ছুঁয়ে দেয়। সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দেয় শখের নাইটির উপর। পাখি আটকে উঠল। ওর আতঙ্কে লেপটে থাকা ভীত সন্ত্রস্ত মুখটা দেখে নফ ঠোঁট পাখি হাসে। আর না বউ, আপাতত 1 হালি 3টাই যথেষ্ট। বলি লোকটা কিছুক্ষণ চুপ থাকে। পাখিও ফুস করে স্বস্তি শ্বাস ফেলে। নফ নিঃশব্দে পাখির মুখটার খুব কাছ থেকে মুগ্ধ চোখে চাঁদের কয়েক মুঠো আলোকে দেখতে থাকে। সেকেন্ড কি মিনিট গড়ায়, তবু লোকটার চোখের পলক পড়ে না। পাখি চিকিৎস করে, অমন করে কি দেখেন? বেশ ঠান্ডা গলায় লোকটা জবাব দিল, তোকে দেখি, যত দেখি ততই দেখার আগ্রহ বাড়ে। এই দেখার অফুরন্ত তৃষ্ণার কোনো শেষ নেই। বলি লোকটা থামে কিয়ৎক্ষণ পর দম ফেলে পুনরায় বলে, তোকে জনম জনম ধরে ভালোবাসলেও সেই ভালোবাসার তৃষ্ণা আমার কোনো দিনই ফুরাবে না বউ। এই তৃষ্ণা আমৃত্য তৃষ্ণা, যার কোনো শেষ নেই। পাখি বিমুগ্ধ নয়নে লোকটার দিকে চমকপ্রদ ভাবে তাকিয়ে থাকে। তার চোখের পলক আজ যেন ভুলেও পড়ছে না। এই পুরুষটি তার একমাত্র ব্যক্তিগত পুরুষ, শুধুই তার সুদর্শন সুপুরুষ, যার ভাগ এই পৃথিবীর কাউকে সে দিবে না, কাউকে না। তার সবটা দিয়ে সে লোকটাকে ভালোবাসবে, যত্নে রাখবে। কোনোদিন আর লোকটার হাত কোনো পরিস্থিতিতে সে ছাড়বে না। এই বন্ধন তার মনের বন্ধন, পবিত্রতার বন্ধন, তার কবুলের বন্ধন। পাখির ভাবুকের মধ্যে হঠাৎই লোকটা ওকে গাঢ় করে একটা চুমু খায়। পাখির শীতল স্পর্শ পেয়ে
দু চোখ বন্ধ করে নেয়। ওর বন্ধ মুখটা দেখে লোকটা ছোট চিপে হেসে দেয়। ওকে ওনার চওড়া বুকের ভেতর আরো গভীর করে আবদ্ধ করে নেয়। এরপরে ওর কর্ণধারে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি বউ, ভীষণ ভীষণ ভালোবাসি, মৃত্যু ভালোবাসি তোকে। হ্যালো বন্ধুরা, নবাব পাখির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই গল্পে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। শেষ পর্বটি কেমন লাগলো, পুরো গল্প জুড়ে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুধু একজন ভিউয়ার্স হিসেবে না, আমাদের পরিবারের একজন অংশ হিসেবে গল্পগুলি শুনবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নতুন গল্প আসছে আশিক ভাই এবং সোনালী কাপুর বয়সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।